হ্যালো, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা চলে যাচ্ছি বনলতা সেনের শহরে। তো সেখানে আমরা যাব উত্তরা গণভবনে। উত্তরা গণভবন অর্থাৎ দীঘাপতিয়া রাজবাড়ি দেখার পর আমরা চলে যাব নাটোরের বিখ্যাত কাঁচাগোল্লা খেতে, এবং কাঁচাগোল্লা খাওয়ার পর আমরা নাটোর শহরটা একটু ঘুরে দেখব। তো এই সব কিছুই থাকবে আজকের এই ব্লগে। তো কথা না বাড়িয়ে চলুন আমরা এই ব্লগটি উপভোগ করি। নাটোরের পথে তো আমরা বনপাড়া বাইপাস পেরিয়ে এখন নাটোরের পথে যাচ্ছি। তো চলুন আমাদের সাথে। শীতকালের চরণবিল ভ্রমণ শেষে আমরা চলে যাচ্ছি নাটোরে। তো শীতকালের চরণবিল দেখতে কেমন সেটা কিন্তু আমরা আগের ব্লগে শেয়ার করেছি। তো যাই হোক, আমরা যে যাচ্ছি রাস্তাটা ছিল খুব সুন্দর, আর রাস্তার আশেপাশের যে দৃশ্যগুলো খুব সুন্দর ছিল, আর এত যানজট ছিল না, যে কারণে আমরা খুব সহজেই চলে যেতে পারছিলাম। আমার ছাত্র নাইমুর, সে আজ নাটোর শহরটা ঘুরিয়ে দেখাবে। তো আমি এবং শাহজাহান ভাই ছিলাম তার বাইকের পিছনে। চলনবিল থেকে নাটোর শহরে আসতে আমাদের সময় লেগেছে প্রায় 40 থেকে 50 মিনিট। প্রবেশ করেছি নাটোর শহরে। তো চলুন নাটোর শহরটা একটু ভিডিও করি। নাটোর বাংলাদেশের উত্তরাঞ্চলের একটি জেলা শহর। নাটোর জেলার ভ্রমণপ্রিয় স্থানগুলো হলো উত্তরা গণভবন, নাটোর রাজবাড়ি, দয়ারামপুর জমিদার বাড়ি, চলনবিল ইত্যাদি ইত্যাদি। তো আমরা কিন্তু আজকে উত্তরা গণভবন অর্থাৎ দীঘাপতিয়া রাজবাড়ি আপনাদের সাথে শেয়ার করব। নাটোর জেলা শহর থেকে প্রায় 3 কিলোমিটার উত্তরে অবস্থিত দীঘাপতিয়া রাজবাড়ি, যা বর্তমানে উত্তরা গণভবন নামে পরিচিত। উত্তরা গণভবন হল উত্তরবঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রীর স্থানীয় কার্যালয় ও বাসভবন। উত্তরা গণভবন দেখার পর আমরা কিন্তু নাটোরের বিখ্যাত কাঁচাগোল্লা খাবো, এবং নাটোরের কোথায় ভালো খাবার পাওয়া যায় সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। তো যাই হোক, আমরা যে যাচ্ছিলাম রাস্তাগুলো খুব সুন্দর ছিল, আর রাস্তার আশেপাশের যে দৃশ্যগুলো এগুলোও খুব সুন্দর ছিল, স্থাপনাগুলোও খুব সুন্দর ছিল। অর্থাৎ আমার কাছে নাটোর শহর যতটুকু বাইকে দেখেছি আমার কাছে খুবই ভালো লেগেছে, এবং আমার মনে হয় আপনাদের কাছেও বেশ ভালো লেগেছে। কারণ আপনি অবশ্যই লক্ষ্য করে দেখেছেন যে এখানে রাস্তাঘাটগুলো ছিল খুবই বড় এবং খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। আর একটা জিনিস খুবই ভালো মতো দেখা যাচ্ছে যে এখানে কোনো যানজট নেই, যে কারণে আমরা খুব দ্রুত ভ্রমণ করতে পারছিলাম। এই দৃশ্যটা কিন্তু ঢাকা বা ময়মনসিংহে দেখা যায় না। তো যাই হোক, আমরা এখন চলে এসেছি দীঘাপতিয়া রাজবাড়ি অর্থাৎ উত্তরা গণভবনে। এখানে প্রবেশের মূল্য ছিল 30 টাকা জনপ্রতি। তো আমি, শাহজাহান ভাই এবং আমার ছাত্র তিনজনের 90 টাকা, এবং বাইকের জন্য আলাদা 30 টাকা, অর্থাৎ 120 টাকা দিয়ে আমরা টিকিট কেটে নিলাম। এবং আপনাদের সুবিধার জন্য টিকিটের চার্টটি আপনাদের সাথে শেয়ার করলাম। সেই নাটোরের বিখ্যাত রাজবাড়িতে, তো ওই রাজবাড়িটা আমি সম্পূর্ণটা ঘুরে দেখাচ্ছি। তো চলুন আমাদের সাথে। আমি এর আগে অনেকগুলো রাজবাড়িতে গিয়েছি এবং অনেকগুলো রাজবাড়ির ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি, তবে এত প্রকাণ্ড রাজবাড়িতে আমি প্রথম যাচ্ছি। তো যাই হোক, এটার গেটটি ছিল খুবই বিশাল এবং রাজবাড়িটিও ছিল অনেক বড়। তো চলুন আমরা উত্তরা গণভবন অর্থাৎ দীঘাপতিয়া রাজবাড়িতে প্রবেশ করি। তো প্রবেশ করার পরেই আমরা একটা খোলামেলা জায়গা পেলাম এবং একটা শান্তির মতো লাগছিল, অর্থাৎ অনেক বাতাস বইছিল এখানে। দুপুরের ঝলমলে রোদ এবং মিষ্টি বাতাস রাজবাড়ির পরিবেশটা আরো সুন্দর করে তুলছিল। যেহেতু আমরা দুপুরবেলা গিয়েছি এবং ছুটির দিনে যাইনি, তাই দর্শনার্থীর পরিমাণ কম ছিল। তবে খুব একটা যে কম ছিল বিষয়টা এমন না, এখানে অনেক পরিমাণ দর্শনার্থী ছিল। একটু সামনের দিকে এগোতেই আমাদের চোখের সামনে পড়লো একটা সাদা দালান। এই দালানের ভিতরে সবাই উকি দিয়ে দেখছিল এর ভিতরের রুমগুলো। তো আমরাও একটু উকি দিয়ে আপনাদের সাথে শেয়ার করছি। তো দেখতেই পাচ্ছেন রুমগুলো
যাই হোক, আপনাদের সাথে কিছু তথ্য শেয়ার করি। এই উত্তরা গণভবন পরিদর্শনের জন্য গ্রীষ্মকালে সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত খোলা থাকে। শীতকালে বিকাল 5টায় বন্ধ করে দেওয়া হয়। সপ্তাহের প্রতি রবিবার উত্তরা গণভবন বন্ধ থাকে। এই রাজবাড়িটি বাংলাদেশের ইতিহাস, সাংস্কৃতিক ঐতিহ্য এবং রাজকীয় জীবনধারার এক অসাধারণ নিদর্শন। এটি নাটোর জেলার দিঘাপতিয়ায় অবস্থিত। একসময় এটি ছিল নাটোর রাজবংশের প্রধান আবাসস্থল। দিঘাপতিয়া রাজবাড়ি নির্মাণের ইতিহাস ফিরে যায় 18শো শতাব্দীর প্রথম ভাগে। দিঘাপতিয়া রাজবংশের প্রতিষ্ঠাতা রাজা দয়ারাম রায় নাটোর রাজ্যের রাজা রামজীবনের দেওয়ান ছিলেন। দিঘাপতিয়া রাজবংশের প্রতিষ্ঠাতা দয়ারাম রায় 1734 সালে প্রায় 43 একর জমির উপর দিঘাপতিয়া প্রাসাদের মূল অংশ এবং এর সংলগ্ন কিছু ভবন নির্মাণ করেন। এই রাজবাড়িতে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর সহ অনেক বরেণ্য ব্যক্তি অতিথি হিসেবে এসেছিলেন। শত শত বছরের অনেক ইতিহাস নিয়ে এখনো দাঁড়িয়ে আছে এই ভবনটি। তো চলুন এই রাজবাড়িটির কিছু অংশ আমরা ঘুরে দেখি এবং আপনাদের সাথে শেয়ার করি। দেখতেই পাচ্ছেন রাজ পরিবারের রুচি কতটা চমৎকার ছিল, কতটা সুন্দর করে এই ভবনটি তৈরি করেছে। যাই হোক, দেখতেই পাচ্ছেন এখানে একটি খুব বড় এবং প্রকাণ্ড পুকুর রয়েছে, আর পুকুরের সামনে একটা যন্ত্রের মতো রয়েছে। তো এখানে খুব বিরল জাতের কিছু গাছ রয়েছে। এই রাজবাড়ির এই জায়গাটা হচ্ছে সবচেয়ে সুন্দর জায়গা। এখানে বসার একটা সুন্দর স্থান রয়েছে এবং পিছনে এই প্রাসাদটি রয়েছে, যেখানে খুব সুন্দর ছবি ওঠে। তো আমরা কিছু ছবি তুলে নিলাম। ছবি তোলার পর এই প্রাসাদের সম্পূর্ণ অংশটি আমরা ভিডিও করে নিলাম। যাই হোক, আমাদের এই জায়গাটা ঘোরা শেষ, আমরা ওই দিকটা যাব। এই প্রাসাদের সামনে যেতেই আমরা একটা সংগ্রহশালা দেখলাম। সংগ্রহশালাতে প্রবেশ করতে জনপ্রতি 30 টাকার প্রয়োজন। তো আমরা 3 জন ঢুকে পড়লাম। তো এটার ভিতরে ছবি বা ভিডিও করা যায় না, তাই আমরা আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। তো এর ভিতরের যে অংশটা ছিল সেটা আমরা ভিডিও করেছি। এই জায়গাটা সুন্দর ছিল। সংগ্রহশালার ভিতরে অনেক ঐতিহ্যবাহী জিনিস ছিল, সেখানে রাজার সিংহাসনও আমরা দেখতে পেয়েছি। যাই হোক, আমরা এমন একটি জায়গায় এসেছি যেখানে অনেক সুন্দর ছবি ওঠানো যায়। তো চলুন কথা না বলে কিছু ছবি তুলে নিই। তো এখানে কিছু সময় কাটানোর পর আমরা চলে যাচ্ছি রানীমহলে। রানীমহলের দিকে রানীঘাট ছিল এবং একটা মিনি চিড়িয়াখানা ছিল। তো চলুন এটার ভিতরে প্রবেশ করি এবং এটার ভিতরে কি কি আছে সেটা আপনাদের সাথে শেয়ার করি। এটার ভিতরটা খুব সুন্দর করে সাজানো ছিল, আর সামনে ছিল রানীঘাট। চলুন আমরা কথা না বাড়িয়ে রানীঘাটে যাই এবং রানীঘাটের যে সৌন্দর্য সেটা উপভোগ করি এবং আপনাদের সাথে শেয়ার করি। পুকুরের সামনে খুব সুন্দর মৃদু বাতাস বইছিল, যার ফলে আমাদের মন এবং শরীর দুটি জুড়িয়ে গেল। তো পুকুর থেকে আমরা একটু সামনে এগোচ্ছিলাম, সেখানে আমরা স্থলপদ্ম গাছ দেখতে পেলাম। তো সেটিও খুব সুন্দর ছিল। আমরা একটু সামনে এগোচ্ছি, সেখানে মিনি চিড়িয়াখানা ছিল। তো চলুন মিনি চিড়িয়াখানাটা একটু ভিডিও করি এবং আপনাদের সাথে শেয়ার করি।
তো রাজবাড়ি ঘুরেছি, আমাদের খুবই ভালো লেগেছে। তো এখানে একটা মিনি চিড়িয়াখানা ছিল। তো চিড়িয়াখানা কখনোই আমার ভালো লাগে না, কারণ এখানে পশুদের আটকিয়ে রাখা হয়। এটা খুবই অন্যায়। যদি আপনাকে আটকিয়ে রাখা হয় তাহলে বুঝবেন যে কতটা ভয়ঙ্কর একটা জীবন। যাই হোক, আমাদের খুব ভালো লেগেছে এই রাজবাড়িটা। চিড়িয়াখানায় পশুদের বন্দি জীবন দেখলাম, ঠিক আছে, এটা খুবই খারাপ। চিড়িয়াখানা উঠিয়ে দেওয়া উচিত, মুক্ত চিড়িয়াখানা করা উচিত, যেমন সাফারি পার্ক। যাই হোক, আমরা কিন্তু রাজবাড়িটি সম্পূর্ণ ঘুরে ফেলেছি। তো রাজবাড়ির সামনের অংশটুকু হয়তো বাকি আছে। তো চলুন যাই এবং সেই জায়গাটা একটু ভিডিও করি। তো পার্সোনালি আমার কাছে রাজবাড়ির পরিবেশটা খুবই ভালো লেগেছে। এখানে নিরাপত্তা ব্যবস্থা খুব ভালো ছিল। আমাদের নাটোর রাজবাড়িতে ঘোরাঘুরি শেষ। তো আমাদের ভিডিওর মধ্যে দেখতে পাবেন আপনারা যে আমরা নাটোর রাজবাড়ির মধ্যে যে দর্শনীয় স্থানগুলো আছে ওগুলা সুন্দরভাবে দেখানোর চেষ্টা করছি। তো আপনারা অবশ্যই নাটোর রাজবাড়ি দেখতে আসবেন। এটি নাটোর জেলা শহর থেকে 2 কিলোমিটার উত্তর সাইডে। বনলতা সেনের শহরে আমরা এখন যাব কাঁচাগোল্লা খেতে এবং দুপুরে লাঞ্চ করতে। তো চলুন আমরা কিভাবে কি করি আপনাদের সাথে শেয়ার করি। রাজবাড়ির প্রাসাদটির স্থাপত্য ছিল অত্যন্ত অপূর্ব এবং বৈচিত্র্যময়। রাজবাড়ির প্রাসাদ শুধু স্থাপত্য শিল্পের নিদর্শন নয়। যদি আপনি রাজবাড়ির প্রাসাদ পরিদর্শন করেন তাহলে শুধু একটি ঐতিহাসিক স্থান নয়, একটি রাজকীয় অতীতের স্পর্শ পাবেন যা আপনি চিরকাল মনে রাখবেন। যাই হোক, আমরা এখন চলে যাচ্ছি আমাদের দুপুরের খাবার খেতে। দুপুরের খাবারের জন্য আমরা চলে যাব ইসলামিয়া পাচুর হোটেল। তো এখানে নাকি খাবার দাবার অনেক সুন্দর, অনেক সুস্বাদু হয়, অনেক সুলভ মূল্যে পাওয়া যায়। তো আমরা চলে এসেছি ইসলামিয়া পাচুর হোটেলে। তো এখানে আমরা 3 জন দুপুরের খাবার দাবার খেয়ে নেব। এখানে আমরা সুলভ মূল্যেই খেয়েছি, খাবারগুলো ছিল খুব সুস্বাদু। তো আমরা এখন খাওয়া দাওয়া শেষে চলে যাচ্ছি কাঁচাগোল্লা কিনতে। তো যে দোকানটা মোটামুটি অরিজিনাল, আমার ছাত্রটা চিনে, তাই আমরা ওইখানে যাচ্ছি, ওইটাই অরিজিনাল। নাটোরের বিখ্যাত খাবার কাঁচাগোল্লা। তো কাঁচাগোল্লা কিন্তু এখানে অনেক দোকানেই পাওয়া যায়, তবে কালীবাড়ি এলাকার দোকানগুলো থেকে কাঁচাগোল্লা কিনলে আপনি লাভবান হবেন। তো আমরা কথা না বাড়িয়ে চলে যাচ্ছি কাঁচাগোল্লা কিনতে কালীবাড়িতে। তো কালীবাড়ির দারিচ মিষ্টান্ন ভান্ডার এবং জয়কালী নামে একটি দোকান রয়েছে। এই দুটি দোকানই নাকি সবচেয়ে ভালো কাঁচাগোল্লা পাওয়া যায়। তো আমরা জয়কালী মিষ্টান্ন ভান্ডারে ঢুকলাম এবং কাঁচাগোল্লা অর্ডার দিলাম। প্রথমেই আমরা নিজেরা একটু খেয়ে নিব, তারপর বাসার জন্য নিয়ে নেব। কাঁচাগোল্লার দাম ছিল 600 টাকা কেজি। আপনাদের মতো আমিও ভেবেছিলাম কাঁচাগোল্লা গোল গোল হবে, কিন্তু এসে দেখি ভিন্ন। কেমন লাগলো? অসাধারণ, খুবই ভালো। যারা খান নাই তারা অবশ্যই নাটোরে এসে কাঁচাগোল্লাটা টেস্ট করে দেখবেন। কেমন লাগলো? অনেক ভালো। যারা নাটোর আসবেন তাদের অবশ্যই নাটোরের কাঁচাগোল্লা টেস্ট করা দরকার। আমরা খাইলাম, আমাদের বেড়াতে আসছিলাম, অনেক ভালো লাগলো নাটোর শহর। তো আজকে সারাদিন আমরা নাটোরে ছিলাম। নাটোর শহর আমাদের খুবই ভালো লেগেছে। আমরা নাটোর শহর ঘোরাঘুরি করলাম, আমরা রাজবাড়ি গেলাম, তারপর আমরা কাঁচাগোল্লা খেলাম এবং বাইক দিয়ে সম্পূর্ণ নাটোর শহরটি ঘোরার চেষ্টা করেছি। তো আমাদের কাছে নাটোর শহর খুবই ভালো লেগেছে, পরিষ্কার পরিচ্ছন্ন শহর। এখন আমরা চলে যাচ্ছি মানিকপুর থেকে চলে যাব ময়মনসিংহ। তো আপনারা কিভাবে নাটোর আসবেন? আপনারা রাজশাহীগামী যে কোনো বাসে উঠে পড়বেন, তারপরে সেখানে নাটোর নেমে যাবেন। নাটোর নামার পর
অটো বা রিক্সা দিয়ে আপনারা বিভিন্ন জায়গায় ঘুরে দেখতে পারবেন। এখন আমরা আছি মানিকপুর। তো আজকে অনেক ঘোরাঘুরি করলাম। আমাদের সাথে ছিল নাইমুর, সেই আমাদের ঘোরাঘুরি করিয়েছে। সে হচ্ছে স্মৃতি 20-এর ছাত্র, বর্তমানে একজন সফল উদ্যোক্তা। সে রসুনের বিজনেস করে, মাছের বিজনেস করে, ফিশারিজ করে, অনেক কিছু করে। তো তাদের বাসায় আমি থেকেছি, আমাদের খুব ভালো লেগেছে। সামনের যে বর্ষা আছে, আশা করি এখানে এসে চন্দন মিল দেখবো। আর তোমার জন্য বেস্ট অফ লাক, আশা করি আরো সফল। আপনি আবার আসবেন ভাই, সমস্যা নাই। অবশ্যই। আপনার জন্য সবসময় আমার বাসার দ্বার খোলা থাকবে, দোয়া করবেন ভাই। আচ্ছা, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।